হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, এই টাইপের একটা প্রশ্ন আজকের ফার্স্ট শিফটে জিজ্ঞাসা করা হয়েছিল এবং এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের রেলেও বহুবার জিজ্ঞাসা করা হয়েছে। রেলওয়ে এই যে 2024-25 যে তোমাদের গেল না, তাতেও জিজ্ঞাসা করা হয়েছে। ধরো এখানে একটা তার আছে, এই তারটাকে আমি যখন দাঁড় করিয়ে দিচ্ছি আর এই তারটাকে আমি যখন শুইয়ে দিচ্ছি, ঠিক আছে, তখন এই যে শুইয়ে দিচ্ছি এটা হয়ে যাচ্ছে এর লেন্থ আর এইটা হয়ে যাচ্ছে এর এরিয়া অফ ক্রস সেকশন। আর এটাকে যখন আমি দাঁড় করিয়ে দিচ্ছি তখন এটাই হয়ে যাচ্ছে এর হাইট, লেন্থটাই হয়ে যাচ্ছে এর হাইট, আর এটা সিমিলার এর এরিয়া অফ ক্রস সেকশনই থাকছে। আমাদের যদি বলে ভলিউম কী হয়, ভলিউম মানে এই আয়তন, ঠিক আছে, আয়তন কী হয়, তো মনে রাখবে আয়তন ইকুয়াল টু হয় এরিয়া ইন্টু লেন্থ। তোমরা বললো না স্যার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হয়েছে। দেখো এই লেন্থ মানেই হাইট, এটা তো প্রথমেই বলে দিলাম। এইটা এখানে যখন শুয়ে রাখছি তখন লেন্থ, দাঁড় করে দিলে তখন এটাই আমাদের হাইট হয়ে যায়। এটা গেল প্রথম পয়েন্ট, এটা তো বুঝতেই পারছো যে লেন্থ মানেই হাইট, আর এরিয়া মানেই তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে ভলিউম ইকুয়াল টু এরিয়া ইন্টু লেন্থ হয়। এবার দেখো, ধরো আমি ভলিউমের জায়গায় 8 লিখছি আর এরিয়ার জায়গায় আমি লিখছি 4, লেন্থের জায়গায় আমি লিখছি 2। ধরো আমি লেন্থের জায়গায় আমি কি লিখছি, আমি 2। পরের বার আমি সেম এখানে 8 লিখছি, যদি 4কে আমি হাফ করে দিই মানে 2 করে দিই, তাহলে 2টাকে আমাকে কত করতে হবে, 4 করতে হবে, মানে ডবল করতে হবে, তবেই কিন্তু আমার এখানে 8 কনস্ট্যান্ট থাকবে। এই যে এখানে বলেছে ভলিউম অপরিবর্তিত থাকে, মানে প্রথমে ভলিউম 8 ছিল, পরেও ভলিউম 8 আছে। মনে রাখবে ভলিউম যখন কনস্ট্যান্ট তখন এরিয়া আর লেন্থের মধ্যে সম্পর্ক হয় ব্যস্তানুপাতিক, মানে লেন্থ যদি তোমার বাড়ে তাহলে এরিয়া কিন্তু সেই অনুপাতে কমে যাবে। এর উল্টোটাও সত্যি, এরিয়া যদি কমে লেন্থ কিন্তু বাড়বে, ঠিক আছে। এই জন্যই তো দেখো 4-এর হাফ যখন আমি এরিয়া করলাম, লেন্থকে কিন্তু আমাকে দ্বিগুণ করতে হলো, মানে এর হাফ করেছি তো এর দ্বিগুণ করতে হবে। বুঝতে পারলাম? এইটাকে বলার জন্য, এই ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি তোমাদের কিন্তু কী করলাম, এই ব্যাপারটা লিখলাম। এবার দেখো উপরটা পড়ো, বলেছে পুরনো যে রোধ ছিল সেটা আমাদের কি বলেছে, এটা আমাদের বলেছে 10 ওহম ছিল, অর্থাৎ আর ওল্ড পুরনো আর ছিল, পুরনো আর কত ছিল, 10 ওহম, ঠিক আছে। আর দেখো আমি এখানে ভলিউমটা লিখছি, ভলিউম আমাদের কত আছে, এ ইন্টু এল, এটা আগের ভলিউম, পুরনো ভলিউম কত, এ ইন্টু এল। এখনও ভলিউম সেম আছে, মানে ভলিউম এখনও ভি আছে, কিন্তু লেন্থ হয়ে গেছে 3 গুণ। দেখো বলে যে দৈর্ঘ্য বা লেন্থ হয়ে গেছে 3 গুণ, তাহলে লেন্থ যখন 3 গুণ হবে এরিয়া কী হবে, A/3 হয়ে যাবে তখন। তার মানে পুরনো ক্ষেত্রে আমাদের ভলিউম ছিল A/L, নতুন ক্ষেত্রে ভলিউম কী হবে আমাদের, A/3 ইন্টু 3L, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, যে নতুন যখন আমরা এলকে আমরা 3 গুণ করছি, এরিয়া কিন্তু আমাদের ইন্টু 1/3 হয়ে যাবে, অর্থাৎ এরিয়া তলায় হাফ মানে 3 হয়ে যাবে, ঠিক আছে। মানে এটাকে 3 গুণ করলে এটাকে 3 ভাগ করতে হবে, সোজা কথা বলতে। এবার দেখো আমি আর ওল্ডের কথা যদি লিখি, আমরা রোধ ইকুয়াল টু কী জানি, রো হচ্ছে তার মানে রোধাঙ্ক ইন্টু L/A, এই হচ্ছে রোধের ফর্মুলা হয়, অ্যাকচুয়াল রোধের ফর্মুলা কিন্তু এইটা, রোধ ওল্ড ইকুয়াল টু কি, রো ইন্টু L/A। রো হচ্ছে কনস্ট্যান্ট, রো চেঞ্জ হয় না। আর আমরা যদি নিউ আর বার করতে চাই, তাহলে নিউ আর কী হবে, দেখো রো তো কনস্ট্যান্ট, পয়েন্ট টু মিনিট, এই রো তো কনস্ট্যান্ট, এল হয়ে গেছে 3 গুণ, তো এলের জায়গায় আমরা লিখবো 3L, আর এরিয়া কী হয়ে গেছে, A/3 হয়ে গেছে, তো এই 3 ওপরে গেলে গুণ হয়ে যায়। এখান থেকে আমরা কী পাচ্ছি, রো ইন্টু 9L/A। এটাকে একটু সাজিয়ে দিলে কী হয়, রো, এই দেখো 9টাকে আমি যদি এর আগে দিয়ে দিই, এগুলো সব তো গুণ, সো আগে পরে করা যায়, রো ইন্টু L/A। আর এই রো ইন্টু L/A ইকুয়াল টু কি, আর ওল্ড, পুরনো আর। তার মানে আমরা দেখতে পাচ্ছি 9 ইন্টু আর ওল্ড হচ্ছে নতুন আর, মানে নতুন আর ইকুয়াল টু কী হচ্ছে, ভালো করে বুঝবে, আর নিউ ইকুয়াল টু তাহলে আমাদের কী হচ্ছে, পুরনো আরের 9 গুণ, পয়েন্ট টু বি নোটেড, পুরনো আরের 9 গুণ হয়ে যাচ্ছে নতুন আর। তাহলে পুরনো আর কি, দেখো এখানে এই যে 10 ওহম, তাহলে 9 ইন্টু 10 ওহম, অ্যান্সার কী হবে, 90 ওহম। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। যখন আয়তন অপরিবর্তিত থাকবে তখন এইভাবে কাজটা করতে হয়, ঠিক আছে। এটা একটা দারুণ কোশ্চেন্স। রেলওয়ে তোমাদের যদি 2024-25 তুমি যদি মানে যে এই যে সদ্য পরীক্ষা হয়ে গেল রেলওয়ে গ্রুপ ডি, তার যদি তুমি দেখো পেপার দেখো, তাতে এটা অনেকবার এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট 2 নম্বরে, এটাও একটা দুর্দান্ত কোশ্চেন্স। কম বিক্রিয়াশীল ধাতু, যেমন দেখো এখানে তোমাদের বলেছে এটা হচ্ছে তোমাদের কি পারদ, আর এখানে তোমাদের কি বলেছে কপার, মানে তামার কথা বলেছে। তো কম বিক্রিয়াশীল ধাতু যদি হয় তাদেরকে যখন নিষ্কাশিত করা হয় তখন দুটো জিনিস ব্যবহার করে, এক তো তাদের সালফাইড ওরকে ব্যবহার করা হয়, কোন জিনিসকে ব্যবহার করা হয়, সালফাইড ওর মানে হচ্ছে আকরিক, ঠিক আছে, সালফাইড আকরিককে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর দুই, তাদের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে রোস্টিং পদ্ধতি, অর্থাৎ বায়ুর উপস্থিতিতে তাদেরকে গরম করা হয়। যেমন আমরা যদি তামার কথা ধরি তাহলে HgSকে ব্যবহার করা হয়, এটার একটা পোশাকি নাম আছে,
সেটা হচ্ছে, এর নাম হচ্ছে সিনেবার। একে অক্সিজেনের উপস্থিতিতে গরম করা হয়, তখন HgO উৎপন্ন হয়, অর্থাৎ মার্কারি অক্সাইড উৎপন্ন হয়, এবং তার সঙ্গে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই মার্কারি অক্সাইডকে নেওয়া হয়, নিয়ে রিডাকশান দেওয়া হয়, অর্থাৎ বিজারিত করা হয়, তাপীয় বিজারণের মাধ্যমে Hg বার করা হয়, এখান থেকে Hg বেরিয়ে যায়। ঠিক আছে। ঠিক সিমিলারলি আমরা যদি কপারকে নিই, তাহলে কপার Cu2 সালফাইডকে নেওয়া হয় এখানে, একে কপার গ্লান্স বলা হয়। যেমন আগেরবার এর নাম সিনেবার, একে বলা হয় কপার গ্লান্স। ঠিক আছে, কপার গ্লান্স নেওয়া হয় এবং একেও অক্সিজেন উপস্থিতিতে গরম করা হয়। ঠিক আছে, গরম করলে কী হয়, এটা Cu2O দেয়, কপার অক্সাইড দেয়, এবং কপার 1 অক্সাইড এটা, কিন্তু এখানে 2 থাকে, এবং তার সঙ্গে কী হয়, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন। সালফার ডাইঅক্সাইড কেন উৎপন্ন? কারণ এখানে কপারের সালফাইড ফর্মটাকে আমরা নিয়েছি। ঠিক আছে, কপার গ্লান্স যাকে বলা হয়, কপার সালফাইডের একটা নাম হচ্ছে কপার গ্লান্স। ঠিক আছে, এবং এই জায়গা থেকে, এখান থেকে তোমাদের কপারকে পরবর্তীকালে আবার তাপীয় বিজারণের মাধ্যমে নিষ্কাশিত করা হয়। ঠিক আছে, হিট দিয়ে রিডাকশান করা হয় এবং বিজারিত করা হয়। ঠিক আছে, এই হচ্ছে টোটাল প্রসেস। বলতে পারলাম আমি? এই হচ্ছে টোটাল প্রসেস। ওকে, আচ্ছা, এটা তো গেল। এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে, তো অ্যান্সার আমাদের কী হবে এখানে? রোস্টিং উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, হিটিং ইন এয়ার। চলো পরেরটা। বলছে 21 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, তার মানে বল হচ্ছে আমাদের 21 নিউটন। সরণ কোন দিকে হচ্ছে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? সরণ হচ্ছে বল যেদিকে কাজ করছে, সরণও সেম দিকে হয়েছে, 3 মিটার সরণ হয়েছে। আমরা যদি বল আর সরণ যেদিকে কাজ করে যদি সেদিকেই হয়, তাহলে আমরা কস থিটার ভ্যালু ধরে নিই cos 0। ঠিক আছে, 0 ডিগ্রি। তো cos 0-র ভ্যালু কী হবে? 21 হচ্ছে বল, সরণ হচ্ছে 3, cos 0-র ভ্যালু হচ্ছে 1। তো অ্যান্সার হবে আমাদের 63 জুল। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা চলো। পরের প্রশ্ন, নিচের কোন ঘটনাটি মাধ্যাকর্ষণ বলের জন্য হয় না? দেখো, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য হয় না কোনটা? দেখো, কোনো বস্তুর পৃথিবীর দিকে পড়া, ডেফিনেটলি কোনো বস্তু যখন পৃথিবীর দিকে পড়ছে তো পৃথিবীর টানে পড়ছে। ঘটনা হচ্ছে, আমরা চাকরি পরীক্ষা দিই বটে, কিন্তু আমরা NCERT ক্লাস 9-10-এর বই পড়ি, অর্থাৎ আমরা বাচ্চাদের বই পড়ে বড়দের চাকরি, মানে আমরা ভাবি বড় হয়ে গেছি, কিন্তু আমরা বাচ্চাদের বইকে ট্যাকেল করার মতো ক্ষমতা রাখি না। ঠিক আছে, আমরা ক্লাস 9-10 অজুহাত দিই আমরা কি, যে আমরা তো সায়েন্স নিয়ে পড়িনি স্যার। 9-10-এ কোথায় সায়েন্স থাকে ভাই? 9-10-এ সায়েন্স কমার্স আর্টস বলে কোনো ভাগ থাকে? থাকেই না, সেটা কথা। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব, মেনে নাও। আমাদের এডুকেশন সিস্টেম এমন যে আমরা চাকরি পরীক্ষা দিতে যাই, তাও আবার ছাত্র হয়ে, ক্লাস 9-এর বই পড়ে আমরা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছি। ঠিক আছে, আর আমরা নিজেদেরকে ভাবি আমরা ম্যাচিওর হয়ে গেছি, বড় হয়ে গেছি। তো এই হচ্ছে ঘটনা আমাদের পুরো ইন্ডিয়া সিস্টেমের, এডুকেশন সিস্টেমের ঘটনা হচ্ছে এই, যে আমরা 9-10-এর বই পড়ে আমরা চাকরি পরীক্ষা দিই। যাই হোক, চলো, আমাদের যেটা ব্যাপার সেটা আমরা করি, কারণ বেশি বলবো না, কারণ কিছু মানুষ আছে যাদের মাথায় বোধ বুদ্ধি নেই, তারা কথার মিনিং না বুঝেই আগে ফার্স্ট কমেন্ট করতে ছোটে, মানে শুনবো না, আগে লিখবো। ঠিক আছে, যাই হোক, তো এই হচ্ছে, এটা কিন্তু আমাদের ক্লাস 9-10-এর যে ছোট্ট বাচ্চাদের বই, বাচ্চাদের বই পড়ে বড়রা পরীক্ষা দিতে যায় এবং চাকরি পরীক্ষা দেয়। তো বাচ্চাদের বইতে, ঠিক আছে, এই এই ব্যাপারটাকে তোমাদের নেবে, যেটা মাধ্যাকর্ষণ শক্তির জন্য হয় না। কিন্তু তুমি বলো, বায়ুমণ্ডল যদি পৃথিবীর সাথে ধরে থাকে, তাহলে মেঘ তো বায়ুমণ্ডলেরই অংশ, তো সেটা যদি মাধ্যাকর্ষণ শক্তির জন্য হয়, তাহলে মেঘ আকাশে ভাসে, এটা মাধ্যাকর্ষণ শক্তির জন্য কীভাবে হবে না? মেঘ আকাশে ভাসে, কিন্তু মেঘ তো পৃথিবী ছেড়ে বেরিয়ে যায় না। বোঝাতে পারছি আমি? সো ওটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি যদি প্রুফ চাও, প্রুফ করেও দেখানো যায় যে মেঘ আকাশে ভাসাটা গ্র্যাভিটেশন ফোর্সেরই অংশ। তো এগুলো ডাইরেক্ট বলে এনসিইআরটি বলে এগুলো নাকি গ্র্যাভিটেশন ফোর্সের অংশ। ঠিক আছে, আর এইটা নাকি অংশ নয়। তো এনসিইআরটি বলে না, আসলে এআই দিয়ে কোশ্চেন্স হয়, তো এনসিইআরটির যে অপশানটা নেই সেটাকে নিয়ে নেয়। এটাই আমাদের কারেক্ট আনসার হবে, যেমন যে বাচ্চা আমরা। ঠিক আছে, তো বাচ্চাদের বই পড়লে ওরমই হবে। তো বায়ুমণ্ডলকে পৃথিবী ধরে রাখা সবকটাই আছে, এটাই একমাত্র অপশান হবে যেটা পৃথিবী মাধ্যাকর্ষণ বলের দ্বারা হয় না। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট পরেরটাতে। অ্যাকচুয়ালি মনে রাখবে, আমাদের মানে আমি ব্যক্তিগতভাবে ফিল করি যেটা, সেটা হচ্ছে আমাদের দেশের কিছু জিনিস আছে যেগুলো খুবই ভালো, যেমন হচ্ছে প্রথম কথা হচ্ছে কালচার। ঠিক আছে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলোর মানে বেশ এখনও আরও বেশি তার উন্নতি দরকার। ঠিক আছে, তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে এডুকেশন সিস্টেম। এটা ব্যাপকভাবে উন্নতি দরকার, মানে খুবই উন্নতি দরকার সোজা কথা বলতে। নইলে আমরা কী করে, আমরা সারা জীবন বাচ্চাই থেকে যাব না? চাকরি পরীক্ষা দিতে যাচ্ছি তাও 9-10-এর বই পড়ে। ঠিক আছে, যখন আমি স্কুলে পড়াচ্ছি সেই 9-10-এর বই পড়াতে হচ্ছে আমাকে 9-10-এ। যখন আমি আমার বাড়ির কাউকে বোঝাচ্ছি তখন আমি 9-10-এর এনসিইআরটি এক্সাম্পল তুলে বোঝাচ্ছি। মানে আমি সেই বাচ্চাদের বই পড়েই বেসিক্যালি হয়ে যাচ্ছে আমাদের ব্যাপার, সারা জীবন কেটে যাচ্ছে।
মানে বড়দের কোনো জিনিস নেই এখানে, সোজা কথা বলতে। যেই বড়দের মতো প্রশ্ন দেবে, স্যার প্রশ্ন খুব কঠিন হয়েছে স্যার, প্রশ্ন মারাত্মক কঠিন হয়েছে, আরে বাবা চাকরি পেলে তোমার তো মাইনেটাও সেই লেভেলের হবে না স্যার। আর তুমি তো আবার গর্ব করে বলবে যে আমি চাকরি পেয়েছি সমাজের কাছে, আমার একটু মান সম্মান বেশি। ভাই যে চাকরি পায়নি তার মান সম্মান কম, আর তুমি চাকরি পেয়ে তোমার মান সম্মান বেশি কেন? কারণ তুমি 9-10 মানে বাচ্চাদের বই পড়ে তুমি চাকরি পেয়েছো। ঠিক আছে, তো এই ব্যাপারগুলোকে বুঝতে হয়, ধরতে হয়, করতে হয়। চলো নেক্সট পয়েন্টটাতে। এটাকে বাংলায় কী বলে জানো? বাংলায় কী বলে যায় না, ইংলিশে বলে রোস্টিং। নিম্নলিখিত কোনটি সমবেগে বৃত্তীয় গতির এক্সাম্পল? ইউনিফর্ম সার্কুলার মোশন। ঠিক আছে, ইউনিফর্ম সার্কুলার মোশন। ওকে, দেখো ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে সেই মোশন, যে মোশানে, পয়েন্ট টু বি নোটেড, যে মোশানে কী হবে না তোমাদের বেগের দিক তো পরিবর্তন হবে কিন্তু বেগের মান এক থাকবে। ঠিক আছে, সো দিস ইজ কল ইউনিফর্ম সার্কুলার মোশন। যেমন তুমি বলো পৃথিবী মাঝখানে আছে, চাঁদ তার চারপাশে ঘুরছে। ঠিক আছে, এই যে চাঁদ তার চারপাশে ঘুরছে, এই যে ঘোড়া, এই ঘোড়াটা কিন্তু দিক পরিবর্তন করছে কিন্তু চাঁদের বেগ কিন্তু পরিবর্তিত হচ্ছে না। বা পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে সেগুলো কিন্তু দিক পরিবর্তন করছে। ঠিক আছে, দিক পরিবর্তন করছে কিন্তু বেগ চেঞ্জ হচ্ছে না। তো সোজা রাস্তায় গাড়ি চলা এটাকে ইউনিফর্ম মোশন বলে না, এটাকে সরল রৈখিক গতি বলে। রেক্টিলিনিয়ার মোশন বলা হয় একে, সরল রৈখিক গতি। ঠিক আছে, রেক্টিলিনিয়ার মোশন, এটা তো অ্যান্সার একদমই নয়, এটা নয় অ্যান্সার। চাঁদের দিকে ঘোরা এটা অবশ্যই সমগতীয় গতি এক্সাম্পল। গাছ থেকে আপেল পড়ছে, এটা তোমাদের ভার্টিক্যাল মোশনের এক্সাম্পল। হরিজন্টাল মোশন হচ্ছে সরলরৈখিক গতি, এটাও সরলরৈখিক গতি কারণ আপ ডাউনে সরলরেখাতেই পড়ছে এটা, তো এটাও অ্যান্সার নয়। ঢাল বেয়ে বল গড়ানো, ঠিক আছে, এটা আনত তল বরাবর হচ্ছে, এটাও কিন্তু তোমাদের সরলরৈখিক গতি নয়, তো এটাও কারেক্ট অ্যান্সার নয়। অ্যান্সার তোমাদের কী হবে? বি অপশন উইল বি দ্য কারেক্ট। এমনি দেখেও বোঝা যাচ্ছে। চলো দেখো ভালো করে ভাবো এই কোশ্চেন্সটা কতটা ইম্পর্ট্যান্ট, দুর্দান্ত কোশ্চেন্স। ঠিক আছে, কিন্তু বাচ্চাদের কোশ্চেন্স, কারণ এনসিআরটি 9 যে পড়ে সেও এই কোশ্চেন্সের উত্তর দেয়, আর আমরাও দিই, যাদের বয়স 30 বছর তারাও। তো বলছে যে 11 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার মাঠ আছে। সো এই মাঠটা আছে, এই মাঠটার যে তোমাদের বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 11 মিটার করে, 11 মিটার করে। ঠিক আছে, এই মাঠটার বাহুর দৈর্ঘ্য কত? 11 মিটার। ওকে, তো একটাতেই লিখছি আমি, প্রত্যেকটা লিখছি না, 11 মিটার করে আছে এর বাহু দৈর্ঘ্য। তো 20 সেকেন্ডে 1 চক্কর দেয়, তার মানে ধরো লোকটা এই জায়গা থেকে স্টার্ট হলো, এখান থেকে স্টার্ট করছে, তো 20 সেকেন্ড পরেও আবার এখানে চলে আসছে। ইয়েস অর নো বলো? 20 সেকেন্ড পরেও এখানে এখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট বলেছে, পয়েন্ট টু বি নোটেড। ডিসপ্লেসমেন্ট মানে বেসিক্যালি স্মরণের কথা বলতে চাইছি, ইংলিশে দেখো পড়ো স্মরণ, স্থানচ্যুতিকে কিন্তু বাংলায় স্মরণও বলা যায়। ঠিক আছে, এটা মনে রাখবে। তো তোমাদের স্মরণ বার করতে বলেছে, ডিসপ্লেসমেন্ট এখানে বার করতে বলেছে। তাহলে ভালো করে ভাবো যে এই যে এ নামক পয়েন্টে ছিল, আবার এতে ফিরে হলো 20 সেকেন্ড পরে। ঠিক আছে, তাহলে 20 সেকেন্ডে কতটা দূরত্ব যাচ্ছে? 11 + 11 + 11 + 11, একটা বাহুর দৈর্ঘ্য 11, তাহলে টোটাল 4 × 11 অর্থাৎ 44 মিটার ও কিন্তু যাবে 20 সেকেন্ডে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস ভালো করে দেখো, পয়েন্ট টু বি নোটেড, খুব ভালো করে দেখো, খেয়াল করো, সেটা হচ্ছে যে 3 মিনিট মানে কত সেকেন্ড? ঠিক আছে, 3 মিনিট মানে কত সেকেন্ড? তুমি ভালো করে ভাবো তো। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। সো 3 মিনিট মানে হচ্ছে 60 × 3 মানে 180 সেকেন্ড। ঠিক আছে, আর 80 সেকেন্ডে 20 সেকেন্ড কতবার আসে? 9 বার আসে। ইয়েস অর নো বলো? 1 মিনিট মানে 60 সেকেন্ড। ঠিক আছে, আর 3 মিনিট মানে তাহলে কত হবে তোমাদের? 180 সেকেন্ড। তার মানে 180 সেকেন্ডে 20 কতবার আসে? 9 বার আসে, আর একটা আরও এক্সট্রা 20 দেওয়া রয়েছে, মানে টোটাল 20 কতবার আসবে? এখানে 10 বার আসবে। কতবার আসবে? 10 বার আসবে। তার মানে তুমি ভালো করে একটা জিনিস ভাবো যে 10 বার ও পাক খাচ্ছে, ভালো করে ভাবো, একবার পাক খেয়ে ও এ থেকে এতেই আসে, এরম পুরো পাক খেলো, এতে গিয়ে দাঁড়িয়ে গেল, আবার পুরো পাক খেলো, এতে গিয়ে দাঁড়িয়ে গেল, আবার পুরো পাক খেলো, এতে গিয়ে দাঁড়িয়ে গেল। তো একবার পাক খেলে ও, ভালো করে বুঝবে, একবার পাক খেলে ও কিন্তু এতেই আসে, তাহলে 10 বার পাক খেলে ও সেই এতেই আসবে। একবার পাক খেলো, এতে চলে গেল, তারপর এবার পাক খেলো, এতে চলে গেল, তার মানে প্রত্যেকবার যখন পাক খাচ্ছে তখন ও এতে গিয়ে দাঁড়িয়ে আসছে, তাহলে 10 বার পাক খেলেও তো সে এতে গিয়েই দাঁড়াবে, তাহলে স্মরণ কী হবে? 0 হবে স্মরণ, যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে। স্মরণ কাকে বলা হয়? স্টার্টিং পয়েন্ট
আর এন্ডিং পয়েন্ট তার মধ্যে যে ছোট্ট দূরত্ব তাকে বলা হয় সরণ। এখানে স্টার্টিং পয়েন্টও এ, এন্ডিং পয়েন্টও এ, সো সরণ আমাদের কী হবে? 0 হবে সরণ। ক্লিয়ার? চলো পরেরটাতে। পরাগ নালিকার মেন কাজ কি? এই হচ্ছে আমাদের এই যে এই পুরো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে কি আমাদের একটা ফুলের গর্ভাশয়, মানে গর্ভকেশর। ঠিক আছে, কি থাকে এখানে? গর্ভমুণ্ড থাকে, যাকে আমরা বলি স্টিগমা। 1 মিনিট। গর্ভমুণ্ড থাকে, যাকে আমরা বলছি কি? স্টিগমা। গর্ভদণ্ড থাকে, যাকে আমরা বলছি কি? স্টাইল, STYLE। আর এটা হচ্ছে আমাদের গর্ভাশয়, ঠিক আছে, ওভারি। তো কী হয়, যেই পরাগ এর উপরে এসে পড়ে, ধরো এই পরাগটা এখানে এসে পড়েছে, সঙ্গে সঙ্গে কী হয়, এখানে একটা পোলেন টিউব ডেভেলপ হয়। এই জায়গা দিয়ে একটা কী হয়? পোলেন টিউব ডেভেলপ হয়। এটা কী করে? এই গর্ভাশয়ে পরাগ রেণুকে নিয়ে যায়। এর মধ্যে অ্যাকচুয়ালি মেল গ্যামেট থাকে, সে মেল গ্যামেটকে নিয়ে যায়, ডাইরেক্ট পরাগকে নিয়ে যায় না। বাট এখানে অ্যান্সার সব থেকে ক্লোজেস্ট এটাই আসছে, এটা আমাদের অ্যান্সার হবে। চলো, অবতল দর্পণ আছে। ওকে, অবতল দর্পণ আছে। দেখো, আমি 100% কোশ্চেন্স না পাই না আমি ডাইরেক্ট বলি, ঠিক আছে, কিছুটা কোশ্চেন্স ঘোরানো আমি ঘুরিয়ে রাখি, তাতে পরবর্তীকালে যারা শিফটের স্টুডেন্ট আছে তাদের সুবিধা হয়, যারা পরীক্ষা দিয়ে আসছে তাদেরও সুবিধা হয়, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অবতল দর্পণ আছে। এই অবতল দর্পণে বলছে অসীম থেকে আসা সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের উপর কোথায় মিলিত হয়। তাহলে অবতল দর্পণ এই অসীম থেকে আসছে রশ্মিগুচ্ছগুলো, এবং এরা সমান্তরাল রশ্মিগুচ্ছ, এই 3টে রশ্মিগুচ্ছ পড়লো। এরা যখন পড়লো তখন এরা একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে এরা কী হয়? মিলিত হয়। এই নির্দিষ্ট বিন্দুকে আমরা কী বলি? ফোকাস বলি। সো কারেক্ট আনসার কী হবে আমাদের? প্রধান ফোকাস। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে লিগামেন্ট ও টেন্ডনের মধ্যে প্রধান কাজ কী? দেখো, লিগামেন্ট এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এখানে উপরে একটা হাড় রয়েছে আর নিচে একটা কী রয়েছে? তোমাদের হাড় রয়েছে। হাড় আর হাড়ের মাঝখানে দেখো লিগামেন্ট বলে লেখা রয়েছে, মানে হাড়কে হাড়ের সাথে যুক্ত করে কি? লিগামেন্ট। ঠিক আছে, সো লিগামেন্ট বোন টু বোন। আর টেন্ডন দেখো মাসলের সঙ্গে বোনকে যুক্ত করছে। এটা দেখো মাসল, এটা দেখো হাড়। তো মাসলের সঙ্গে হাড়কে কে যুক্ত করে? টেন্ডন। তো কারেক্ট অ্যান্সার আমাদের বি হবে। ঠিক আছে, হাড়ের সঙ্গে হাড়, যদি বাংলা দেখো হাড়ের থেকে হাড়, আর টেন্ডন হচ্ছে পেশি থেকে হাড়। ঠিক আছে, সো খ বা বি অপশান কারেক্ট হবে। চলো, 15 কেজি ভরের একটা বস্তুকে 20 মিটার উচ্চতায় তোলা হলো, তো স্থিতিজ শক্তি কী জিজ্ঞাসা করা হয়েছে? 9.8 মিটার। দেখো, আমরা যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সেটা সঙ্গে আমরা কী জানি? সেটা আমরা এম ইন্টু জি ইন্টু এইচ, MGH। ঠিক আছে, তো মাস কত বলেছে আমাদের? 15 কেজি। জি কত বলেছে আমাদের? 9.8। ঠিক আছে, আর হাইট তোলা হয়েছে আমাদের তোমাদের 20 মিটার। ঠিক আছে, সো ক্লিয়ার, আমরা দেখতে পাচ্ছি এটা 15, এটা যদি 10 ধরতাম তাহলে এটা কত হতো? 15 ইন্টু 20 মানে 300, 300 ইন্টু 10 মানে 3000। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার আমাদের 3000-এর কাছাকাছি যেটা, সেটা অ্যান্সার হবে। দ্য অ্যান্সার উইল বি দিস। দেখো, এটাকে আমি রাউন্ড ফিগারে 10 ধরে নিলাম, তাহলে 150 ইন্টু 2 তখন কত হচ্ছে? 3000। ঠিক আছে, তাহলে 3000-এর কাছাকাছি যেটা, সেটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার উইল বি দিস, 2940। এবার তোমরা বলবে স্যার যদি এখানে 3140 থাকতো তাহলে কি আমাদের অ্যান্সার এটা করতাম? কারণ এটাও তো 3000-এর সাথে যুক্ত। দেখো, আমি এখানে 10 ধরেছি বলে 3000 এসছে, কিন্তু ভ্যালুটা 9.8। 10 ধরেছি বলে 3000, এই ভ্যালুটা তো 10-এর থেকে কম, তার মানে অ্যান্সার আমাদের 3000 থেকে কম আসবে। ভালো করে বোঝো, আমি এখানে 10 ধরেছি না, সো ভ্যালুটা ওই কারণে 3000-এর মানে 3000 এসছে, কিন্তু 9.8 অ্যাকচুয়াল ভ্যালু ধরার কথা, তার মানে 10-এর থেকে এটা তো কম। সো কম জিনিস গুণ করলে তো অ্যান্সার কমই আসবে। তো এর থেকে ভ্যালু কম যেটা, এক্স্যাক্টলি এর থেকে হালকা কম যেটা, সেটাই অ্যান্সার আসবে। তো ক্লোজেস্ট অপশান এটাই আছে, এটাই অ্যান্সার আসবে। আর এক্ষেত্রে খুব একটা অপশান করে না, যদি তোমাদের মনে হয় তোমরা গুণ করতে পারো, বাট এটা হচ্ছে স্মার্ট সলিউশন, কারণ গুণ করতে সময় লাগবে, তোমাদের 1 মিনিট এখানে গুণ করতে নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, যাদের ক্যালকুলেশন লো আছে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, বলেছে একটি বস্তুর ভর হচ্ছে 12 কেজি। ঠিক আছে, বেগ হচ্ছে তোমাদের কত বলেছে? 8 মিটার, তোমাদের মিটার পার সেকেন্ড। তোমাদের বলেছে গতিশক্তি কী হবে? গতিশক্তি সমান কী জানি আমরা? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, এর তো গতিশক্তি। তো হাফ ইন্টু এম
ইন্টু ভি স্কোয়ার মানে কত 8 ইন্টু 8। তো ক্যালকুলেট করলে কী হচ্ছে, এখানে 6 হচ্ছে, তো 8 8 64 ইন্টু 6, তো 4 ছক 24, লাস্টে যা 4 আছে সেটাই অ্যান্সার। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 384 এত জুল। পরেরটা চলো। বলছে বর্তমান সময়ে বায়োডিগ্রেডেবল পদার্থ কেন দূষণের কারণ হয়ে উঠছে। ঠিক আছে, আচ্ছা এটা তোমাদের হবে নট বায়োডিগ্রেডেবল, এটা হবে অবায়োডিগ্রেডেবল বা নন বায়োডিগ্রেডেবল পদার্থ। পয়েন্ট টু বি নোটেড, এখানে ভুল আছে, নন বায়োডিগ্রেডেবল। ঠিক আছে, নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স কেন পলিউশনের কারণ হয়ে উঠছে। ওকে, পলিউশনের কারণ নন বায়োডিগ্রেডেবল কোনগুলো, যেগুলো প্লাস্টিক বা এমন কিছু যে জিনিসগুলো, রাবার, সিনথেটিক রাবার বলতে আমি বলছি প্রাকৃতিক রাবার নয়, সিনথেটিক রাবার, যেগুলো তোমাদের অ্যাকচুয়ালি কী হয় না, ভাঙা যায় না, অর্থাৎ যেগুলো প্রকৃতিতে বহুদিন ধরে পড়ে থাকে। তো মানুষের জীবনযাত্রার পরিবর্তনের অতিরিক্ত উৎপাদন এবং ভুল নিষ্পত্তি, মানুষ কী করে যায় জীবনযাত্রায় এদেরকে ব্যাপকভাবে ব্যবহার করে। আমরা কি করি, আমরা প্লাস্টিককে রিইউজ করছি না। ধরো একটা পলিথিন ব্যাগ বাজার থেকে দেওয়া হলো, তাতে করে আমি ধরো মুড়ি নিয়ে এলাম, সাপোজ আমি বলছি, সেই মুড়ির প্যাকেটটা কী করলাম, মুড়িটাকে বার করলাম, ইভেন মুড়িও কিন্তু প্যাকেটে মোড়া থাকে। ওই প্যাকেটটাকে আমরা কী করি, পুকুর বা নদী নালা খাল বিল বা আমাদের চারপাশে ড্রেন আছে তাতে আমরা ছুঁড়ে ফেলে দিলাম, ওটাকে আর রিইউজ করলাম না। ওই প্লাস্টিকটাকে তো আমরা আরেকবার ইউজ করতে পারতাম, তাতে কী হতো, আমার বাড়িতে 3টে প্লাস্টিক আসতো, তার জায়গায় একটা প্লাস্টিকই কাজ মিটে যেত, 3টে প্লাস্টিক আর আসতো না, সেই 3টে প্লাস্টিক এক্সট্রা পরিবেশে জমা হতো না। সো রিইউজ আমরা করি না, সবচেয়ে আমরা মেন জিনিস যেটা করি, প্লাস্টিকের রিইউজ করি না, যার ফলে প্লাস্টিক প্রচুর পরিমাণে আমাদের জীবনযাত্রায়, আমরা প্লাস্টিক আমাদের চারপাশে তাকিয়ে দেখো কোন জিনিসটা যেটা আছে যেটা প্লাস্টিকে নেই। ইভেন আমরা তো একটা কাজ করি, সেটা কি, ওই চট জলদি আমরা কি করি, কোনো দোকান থেকে আমরা ওই প্লাস্টিকের আমরা ইউজ অ্যান্ড থ্রো এগুলোকে কিনি, টিফিন কারি বক্স টাইপের এগুলোকে কিনি, এবং তাতে আমরা গরম জিনিস ভরি। গরম জিনিস ভরলে কী হয়, ওর থেকে ন্যানো প্লাস্টিক উঠে খাবারে মেশে। তো যাই হোক, সেটা আমি জ্ঞান দিচ্ছি না, তবে যাই হোক এটা আমাদের ক্ষতিকারক। আর আমরা ভুলভাবে নিষ্পত্তি করি, মানে কি, সেটাকে যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিচ্ছি, তার নিষ্পত্তিও ভুল করছি। এক তো ব্যবহারও করছি, তার জন্য উৎপাদন বাড়ছে, এবং ভুলভাবে আমরা সেটাকে ছুঁড়ে ফেলছি এদিক ওদিক, যার ফলে এই দূষণটার কারণ বেশি হয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দেহের অভ্যন্তরীণ অঙ্গ যেমন খাদ্যনালী, রক্তনালী, এদের চলাচলে মূলত কোন টিস্যু ব্যবহার হয়। দেখো রক্তনালী বলতে যদি আমরা ধমনিকার কথা বলি, ধমনী কিন্তু সংকুচিত প্রসারিত হতে পারে। ঠিক আছে, ধমনী কিন্তু সংকুচিত প্রসারিত হতে পারে, সিস্টোলিক ডায়াস্টোলিক চাপ, তার কারণে ধমনী কিন্তু সংকুচিত প্রসারিত হতে পারে। আমি কালকেও এই কথাটা বলেছিলাম, সংকোচন মানে সিস্টোলিক আর প্রসারণ মানে হচ্ছে ডায়াস্টোলিক। ঠিক আছে, সিস্টোলিকে এই দন্তেস্ব থাকে বলেছিলাম, এস থেকে এভাবে তোমরা ট্রিক দিয়ে মনে রাখতে পারো। যাই হোক, এবং খাদ্যনালী মানে আমাদের এলিমেন্টারি ক্যানাল। ঠিক আছে, এই দেখো লেখা রয়েছে এলিমেন্টারি ক্যানাল, ব্লাড ভেসেল। এলিমেন্টারি ক্যানালে কী হয় আমরা জানি, পেরিস্টলসিস হয়। পেরিস্টলসিস কাকে বলা হয়, খাদ্য যখন ওখানে যায় তখন সংকোচন প্রসারণের মাধ্যমেই ওটা খাদ্য নালী দিয়ে কোথায় পৌঁছায়, পাকস্থলিতে পৌঁছায়। ঠিক আছে, এই যে সংকোচন প্রসারণ এটাকে আমরা বলি পেরিস্টলসিস। ঠিক আছে, পাকস্থলী বা স্টমাকে পৌঁছায়, এটাকে আমরা বলি কি, পেরিস্টলসিস। ঠিক আছে, সংকোচন প্রসারণ। এইটা কে করে, সেটা করে হচ্ছে স্মুথ মাসল। স্মুথ মাসল মানে হচ্ছে অনৈচ্ছিক পেশি। ঠিক আছে, অনৈচ্ছিক পেশি। ক্লিয়ার হয়েছে, অনৈচ্ছিক পেশি। কারেক্ট অ্যান্সার উইল বি দিস। চলো নেক্সট পরেরটাতে। আমি একটা জিনিস ইদানিং দেখেছি, সেটা ইউটিউবে একটা কালচার চালু হয়েছে রিসেন্টলি, সেটা হচ্ছে স্টুডেন্টদের মুখে তুলে খাইয়ে দাও, প্রয়োজন পড়লে হজমও করিয়ে দাও। ঠিক আছে, তাদেরকে স্বাবলম্বী করতে দিও না, কারণ স্বাবলম্বী করলে তো মুশকিল, তারা কোর্স কিনবে না তো। ভালো করে বোঝো একটা জিনিস, স্টুডেন্টদেরকে মুখে হাঁ করে রয়েছে, মুখে তুলে হাঁ করে খাইয়ে পেটের মধ্যে দিয়ে হজম করিয়ে দাও। কারণ তুমি যদি তাকে সোর্স বলে দাও, তুমি যদি তাকে ব্যাপারটা বলে দাও, তাহলে সে তো কী করবে, সে তো নিজেই পড়তে আরম্ভ করবে, সে থোড়ি না তোমার কোর্স কিনবে। আর একটা জিনিস চালু হয়েছে রিসেন্টলি ইউটিউবে, সেটা হচ্ছে ভয় দেখাও, যে এটা বিশাল কঠিন, ওটা বিশাল টাফ, এনসিইআরটি থেকে পড়ছে। এইটা হচ্ছে সবচেয়ে বাজে জিনিস। ঠিক আছে, তো এই দুটো জিনিস থেকে দয়া করে দূরে থাকবে। ঠিক আছে, যে ভিডিও থাম্বনেল দেখবে ভয়ঙ্কর ব্যাপার লেখা রয়েছে, যে ভিডিও থাম্বনেল দেখা রাখবে ওরে বাবা কী ঘটবে এরকম কিছু লেখা, সেই ভিডিওগুলো কি দয়া করে একটু এড়িয়ে যাও। তোমরা যদি পারবে না, কিন্তু তোমাদের কারণ সেই ধৈর্য নেই, কারণ তোমরা তো এখনও সেই বাচ্চাদের বই পড়ো। তো যাই হোক, নিচের কোনটি একটি দ্বিপরমাণুক অনুরোধন। দ্বিপরমাণুক অণু হচ্ছে এমন অণু, দুটো পরমাণু মিলে যখন একটা অণু তৈরি হচ্ছে, এদেরকে আমরা বলি দ্বিপরমাণুক অণু, যেটা হচ্ছে তোমাদের হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন হচ্ছে একটা দ্বিপরমাণুক অণু কিন্তু এক্সাম্পল। এটা তোমরা কোথায় পাবে, ওই সেই ক্লাস 9-এর বই। তার অ্যাটম অ্যান্ড মলিকিউল তোমরা খুঁজবে, তোমরা বললে স্যার অ্যাটম অ্যান্ড মলিকিউলের বাংলা তো আমি জানি না। অ্যাটম অ্যান্ড মলিকিউলের বাংলা হচ্ছে অণু আর পরমাণু। তাহলে ভাবো, একটা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ, অথচ এটারও বাংলা তোমাদেরকে বলে দিতে হয়, তোমরা বড় কবে হবে। ঠিক আছে, সো অণু আর পরমাণু, দয়া করে এই পার্টটা তোমরা দয়া করে একটু পড়ে নিও,
ক্লাস 9-এর বইতে পেরে যাবে। এবার আমি বলবো দয়া করে নিজেরা পড়ো, একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো। কিছুদিন পরে তো রেলের মানে সামলাবে, স্টিয়ারিং সামলাবে, একটু স্বাবলম্বী হওয়াটা কি উচিত নয়? পরেরটা চলো। নেক্সট প্রশ্ন তোমাদের বলছে 5 ওহম আর 15 ওহমের রোধ সিরিজে যুক্ত আছে, মানে 5 + 15 করে দেওয়া হলো, মানে 20 ওহম হয়ে গেল। এবং যদি বিভব তোমাদের যদি ভি থাকে, তাহলে আমরা কি জানি? আমরা জানি আই ইন্টু আর ইকুয়াল টু IR ইকুয়াল টু ভি, এটা আমরা জানি, তাই তো? ভি ইকুয়াল টু IR, এটা আমরা জানি। তো আই আমাদের কি বার করতে বলেছে মনে হয়? আর এর মান কত ধরেছে? 20, সরি, আর এর মান 20 না, হ্যাঁ, আর এর মানও 20 আর ভিও তোমাদের 20 বেরিয়েছে। সো আই আমাদের কত হবে? 1 ইউনিট করে হচ্ছে 1 মিনিট। কী হলো ব্যাপারটা অ্যাকচুয়ালি? আচ্ছা, ভি তোমাদের তো 10 আছে, সরি, ভি তোমাদের কত আছে? ভি তোমাদের 10। সো 10/20, 10/20 মানে হাফ, হাফ মানে 0.5 অ্যাম্পিয়ার উইল বি দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার আভ্যন্তরীণ ঝিল্লি ভাঁজ বেশি হলে এটিপি উৎপাদনের কারণ কি? দেখো, মাইটোকন্ড্রিয়ার বাইরের অংশটা এরকম হয়, ভেতরের অংশটা কেমন হয় জানো? এরকম হয়। ভেতরের অংশটা এরকম হয়, ঠিক আছে? ভেতরের অংশটা কেমন হয়? এরকম হয়। এই যে ভাঁজ অংশ পাচ্ছে, ঠিক আছে, এই ভাঁজটা কেন হয় জানো? মনে রাখবে, আমাদের শরীরে যে যে জায়গায় চামড়া ভাঁজ হচ্ছে, মানে ভেতরের কোষপর্দা ভাঁজ হচ্ছে, সেই সেই জায়গায় সারফেস এরিয়া অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ানোটাই হচ্ছে মূল লক্ষ্য। এটা দুটো জায়গায় বেসিক্যালি দেখা যায়। একটা হচ্ছে, একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়াতে দেখা যায়, মাইটোকন্ড্রিয়া, ইভেন কোষপর্দাতেও দেখা যায়, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াতে দেখা যায়। আর তোমাদের আমাদের যে ক্ষুদ্রান্ত্র আছে, আমি আন্ত্র লিখতে যাচ্ছিলাম, তো ক্ষুদ্রান্ত বলছি, ক্ষুদ্রান্তের ভিল্লিতে দেখা যায়, সরি, মাফ করো, ক্ষুদ্রান্ত্র, ঠিক আছে, ক্ষুদ্রান্ত যে আছে তার ভিল্লি বা ভিলাই, সেই ভিল্লিতে কিন্তু এই জিনিসটা দেখা যায়। কি দেখা যায়? সেখানেও কিন্তু এরকম আঙুলের ন্যায় প্রবর্ধক থাকে, অর্থাৎ প্রবর্ধক শব্দ অর্থ এরকম মানে উঁচু হয়ে আছে এরকম অংশ থাকে, যেটা কি করে সারফেস এরিয়াকে বাড়ায়, যার ফলে খাদ্য দ্রুত শোষিত হতে পারে, ঠিক আছে, পুষ্টি দ্রুত শোষিত হতে পারে। এটা করাই হয় এই কারণে, যাতে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে। পরের প্রশ্ন, কোনো মাধ্যমে আলোর বেগ হচ্ছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এই সি যেটা লেখা আছে, এটা হচ্ছে তোমাদের আলোর গতিবেগ, ঠিক আছে, ইন শূন্য মাধ্যম অথবা ভ্যাকুয়াম, শূন্য মাধ্যম বা বায়ু, এই দুটোতে আলোর গতিবেগকে আমরা নর্মালি সি নেই, তবে শূন্য মাধ্যমে আলোর গতিবেগকে আমরা সি নেই, যেটা হচ্ছে সর্বোচ্চ। বায়ুতে স্লাইট কম থাকে, ঠিক আছে, স্লাইট কম থাকে, খুব স্লাইট, সেটা এতটাই স্লাইট যে দুটোকে প্রায় সেম সেমই ধরা হয়। যাই হোক, তো শূন্য মাধ্যমে বায়ুর যে গতিবেগ, ঠিক আছে, শূন্য মাধ্যমে বায়ুর যে গতিবেগ, শূন্য মাধ্যমে বায়ুর যে বায়ু বলছি, আলোর যে গতিবেগ বাই অন্য মাধ্যমে আলোর গতিবেগ, অন্য মাধ্যমে আলোর গতিবেগ, অনেক সময় শূন্য মাধ্যমের জায়গায় বায়ু মাধ্যমও নেওয়া হয়। এটা করলে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাই। কী পাই আমরা? RI পাই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাই। তো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? 3 × 10⁸ আর অন্য মাধ্যমে কত? 2.25 × 10⁸। ঠিক আছে, এটা করলে আমরা কী পেয়ে যাবো? আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাবো। কী পাবো আমরা? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাবো, ঠিক আছে। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করে ফেলে এখান থেকে দেখতে পাচ্ছি এটা কেটে যাচ্ছে, ঠিক আছে, এটা উপরে গিয়ে আমাদের 100 দিচ্ছে, ঠিক আছে। এটাকে কাটলে কী হচ্ছে? এটা তোমাদের 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে তোমাদের 9 25, 7 25, 75, 8 25, 9 25, হ্যাঁ ঠিকই বলেছি, 9 25 হচ্ছে। সেটা করলে হচ্ছে তোমাদের 3, এখানে অ্যান্সার তোমাদের কী হবে? 1.33, ঠিক আছে, 4/3 মানে 1.33। আরেকটি জিনিস মনে রাখবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কিন্তু কোনো ইউনিট হয় না, কারণ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে যে কোনো দুটো জিনিসের অনুপাত। ইন্ডেক্স শব্দের অর্থ মেনলি অনুপাতই বোঝায়, ঠিক আছে। যেমন এখানে শূন্য মাধ্যমে আলোর বেগ, অন্য মাধ্যমে আলোর বেগ, দুটোর অনুপাত, এই যে তলায় দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে দুটোর মাধ্যমে আলোর বেগের অনুপাত তৈরি হচ্ছে, ফলে একক কেটে বেরিয়ে যাবে। এই যে উপরেও মিটার পার সেকেন্ড লিখবো, নিচে মিটার পার সেকেন্ড লিখবো, দুটো কেটে বেরিয়ে যাবে, সেই জন্য এর কিন্তু কোনো একক হয় না। 1.33 এটা আমাদের অ্যান্সার হবে, ফার্স্ট অপশন। চলো নেক্সট, পরের প্রশ্ন, কোনো বর্তনীতে বিভব পার্থক্য 10 ভোল্ট
এবং আধান রয়েছে তোমাদের 20 কুলম্ব। তো কাজ কতটা হবে? তো আমি তোমাদের বলেছিলাম যে কাজের একক হচ্ছে জুল। আমি তোমাদের কি বলেছিলাম? জুল পার কুলম্ব করলে আমরা ভোল্টকে পাই। তাহলে জুল ইকুয়াল টু কী হবে? ভোল্ট ইন্টু কুলম্ব। সো জুল বার করতে বলেছে, কারণ কার্য। ভোল্ট কত আমাদের 10, কুলম্ব কত আমাদের 20। অ্যান্সার হবে আমাদের কি 200 জুল উইথ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো। আচ্ছা, বলেছে মায়োপিয়া আছে এমন একজন ব্যক্তি, তার এই জিনিসটাকে ঠিক করতে গেলে কোন জিনিসটা দরকার? দেখো, মায়োপিয়া শব্দের অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যার যার দূরের দৃষ্টি খারাপ। দূরেরটা কি খারাপ, কাছেরটা ভালো। কাছেরটা কি ভালো। আরেকটা আছে হাইপার মেট্রোপিয়া। ঠিক আছে, হাইপার মেট্রোপিয়া। তার কি, তার কাছেরটা খারাপ, কাছেরটা তার খারাপ, কিন্তু দূরটা তার কি ভালো। ঠিক আছে, তার কাছেরটা খারাপ কিন্তু তার দূরটা ভালো। তো মনে রাখবে, হাইপার মেট্রোপিয়াকে আমরা যখন ঠিক করি, কারেকশান করি, তখন যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে তোমাদের কনভেক্স লেন্সকে ইউজ করতে হয়। কনভেক্স, কনভেক্স মানে কি? মোটা, মানে উত্তল। উত্তল আর কি লেন্স, অবশ্যই নট দর্পণ, কিন্তু চোখে তো আয়না লাগায় না। ঠিক আছে, লেন্সই লাগায়, তোমরা জানো। আর যখন আমরা মায়োপিয়াকে ঠিক করি তখন আমরা কনকেভ লেন্সকে ব্যবহার করি। কাকে ব্যবহার করি? কনকেভ। ঠিক আছে, অর্থাৎ অবতল লেন্সকে আমরা ব্যবহার করি। এটা মনে রাখবে। তো অ্যান্সার হবে কি আমাদের? কনকেভ। ওকে, চলো পরের প্রশ্ন। সক্রিয়তা শ্রেণীতে সোডিয়াম এবং পটাশিয়ামকে কেন উপরে রাখা হয়? তোমরা দেখবে প্রথমে পটাশিয়াম, তারপর সোডিয়ামকে রাখা হয়। কেন রাখা হয়? তার অনেক নিচে দেখবে হাইড্রোজেনকে রাখা হয় এবং তারও নিচে কার্বন থাকে। বেসিক্যালি ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে ওপরের ধাতুগুলো কিন্তু হাইড্রোজেন এবং কার্বন দ্বারা কিন্তু কী হয় না, তোমাদের স্থানচ্যুত হয় না বা ডিসপ্লেসড হয় না। এটাই কারণ, যে কারণে এদেরকে হাইড্রোজেন এবং কার্বনের অনেক উপরে রাখা হয়। এদের সঙ্গে অক্সিজেনের অ্যাফিনিটি মারাত্মক থাকে। এদের সঙ্গে অক্সিজেন, এরা অক্সাইড তৈরি করে, কিন্তু হাইড্রোজেন এবং কার্বন দ্বারা রিডিউস হতে চায় না। ঠিক আছে, অ্যান্সার আমাদের এইটা হবে, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা এদেরকে স্থানচ্যুত বা ডিসপ্লেস করা যায় না। ঠিক আছে, ডিসপ্লেস করা যায় না। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা একটা দুর্দান্ত কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা একটু টাফ, মানে তোমাদের করানোটাও টাফ। ঠিক আছে, এটা একটা জিনিস মনে রাখবে, এই ধরনের কোশ্চেনগুলো বারবার রিপিট হয়। আর এটা একটা স্ট্যান্ডার্ড জিনিস বলে দিচ্ছি, এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিশুদ্ধ জলে দুটো আয়ন থাকে, একটা হাইড্রোজেন আয়ন, একটা OH মাইনাস আয়ন, এই দুটো আয়ন থাকে এবং এই দুটো আয়ন সম পরিমাণ থাকে। কারণ এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচার, এই টেম্পারেচারে বিশুদ্ধ জলে এটা দাবি করা হয় বা পরীক্ষালব্ধভাবে বলা হয় যে হাইড্রোজেন আয়ন এবং মানে হাইড্রক্সাইড আয়ন, এই দুটোরই কিন্তু ঘনত্ব সমান থাকে। ঠিক আছে, মানে দুটো সমান পরিমাণে থাকে, যেটা আমি পাতি বাংলায় সহজ করে বললাম। তো এদের যে ঘনত্ব থাকে সেটা হচ্ছে 10⁻⁻14 হয়। কী হয়? 10⁻⁻14, ওভারঅল 10⁻⁻14 হয়। এবারে 10⁻⁻14কে যদি আমরা রুট করি, তাহলে আমরা কী পাই? 10⁻⁻7 পাই। ঠিক আছে, তো 10⁻⁻7 এখানে কারেক্ট অ্যান্সার হবে, কারণ একটা জিজ্ঞেস করা হয়েছে। এটা যদি 10⁻⁻7 হয়, এটারও 10⁻⁻7ই থাকবে। সো কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে। কী হবে? 10⁻⁻7। ঠিক আছে, এই যে এত মোল পার লিটার। ঠিক আছে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পয়েন্ট টু বি নোটেড, আমি বারবার বলবো, এটা একটুখানি করাটা একটু চাপের, মানে এটা লগ দিয়ে করতে হয়, বাট আমি তোমাদের অন্যভাবে দেখালাম এটা। ঠিক আছে, তোমরা একটা ইনফরমেশনকে মনে রাখবে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যে জলের যে আয়নের যে ঘনত্ব সেটা হয় 10⁻⁻14। এইটা জাস্ট মাথায় রাখবে, কারণ এটা হচ্ছে তোমাদের পরীক্ষা লব্ধ হবে। যেমন জি এর মান আমরা ধরে নিই 10 বা 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, সেই রকম। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা একটা ইজি প্রশ্ন। হাইড্রোজেনের আণবিক ভর কত? দেখো, হাইড্রোজেনের আণবিক ভর এক একটার 1 করে, তাহলে দুটো আছে তো 2, অক্সিজেনের একটা 16, তো 2 + 16 ইকুয়াল টু কী হবে তোমাদের? 18 হবে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? 18 ইউনিট। ওকে, চলো পরের প্রশ্ন। দেখো, বলছে নিচের কোনটি আবরণী কলার প্রধান কাজ? দেখো, আবরণী কলা আমরা জানি অনেক প্রকারের হয়। ঠিক আছে, আবরণী কলা আমরা জানি অনেক প্রকারের হয়। এক হচ্ছে তোমাদের স্কোয়ামাস আবরণী কলা, যাকে আমরা আয়সাকার আবরণী কলা বলি। ঠিক আছে, যেমন ত্বক, ত্বক আমাদের কী করে? এই কাজটা করে, সুরক্ষা প্রদান করে ত্বক মেনলি। ঠিক আছে, নেক্সট আর একটা যে আবরণী কলা, তার সেটা কি? সেটা হচ্ছে আমাদের স্তম্ভাকার আবরণী কলা। স্তম্ভাকার, কলমনার এপিথেলিয়াল, স্তম্ভাকার আবরণী কলা।
এরা কি করে, যেমন ভিল্লি এক প্রকারের স্তম্ভাকার আবরণী করে, এরা মূলত শোষণে অংশগ্রহণ করে। নেক্সট হচ্ছে আরেক প্রকার আবরণী কলা আছে, যে ঘনকাকার আবরণী কলা, ঘনকাকার। এটা কি করে, এরা কি করে বেসিক্যালি, এরা হচ্ছে ক্ষরণমূলক তোমাদের বিভিন্ন কোষ তৈরি করে, যেমন গবলেট কোষ, এটা এক্সাম্পল বলি, গবলেট কোষ একটা এক্সাম্পল অন্যতম, ঠিক আছে। তো ক্ষরণও করে, তার মানে উপরে সব কটাই করেও, তাহলে অ্যান্সার আমাদের উপরে সব কটাই হবে, ঠিক আছে। এটা একটা গুড কোশ্চেন্স, তবে এটা একটা ছোটো করে ছিল না, বড় 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 বাক্য দিয়ে এটা ছিল, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন তোমাদের বলছে যে একটি মেয়ে সাঁতার কেটে 1 মিনিটে 140 মিটার যাচ্ছে। এটা একটা গুড কোশ্চেন্স, ভালো করে শোনো কত কী বলছি আমি, খুব ভালো করে শোনো। বলছে একটি মেয়ে আছে, সে সাঁতার কাটছে, ঠিক আছে। সাঁতার কেটে সে কী করছে, এই দিকে যাচ্ছে, কতটা যাচ্ছে সে, 140 মিটার যাচ্ছে। ক মিনিটে যাচ্ছে সে, 1 মিনিটে যাচ্ছে, ঠিক আছে, 1 মিনিট, ওকে, 1 মিনিটে যাচ্ছে। এই কোশ্চেন্সটা এক্স্যাক্টলি এই ডাটা দিয়ে ছিল না, কিন্তু এই টাইপেরই কোশ্চেন্স ছিল, ঠিক আছে। এবার বলছে সে পরের 1 মিনিটে, অর্থাৎ পরের 1 মিনিটে সে কী করছে, সে 240 কিলোমিটার গেল, এবং সে কিন্তু পিছনে আসছে, প্রথমে এগিয়ে যাচ্ছে, তারপর সে কী করছে, সে ব্যাকে যাচ্ছে কতটা, 240 মিটার, এবং এটাও সে 1 মিনিটে যাচ্ছে। তোমাকে জিজ্ঞেস করেছে গড় বেগ কত, পয়েন্ট টু বি নোটেড, ভেলোসিটি কত। দেখো ভেলোসিটি ইকুয়াল টু আমরা কী জানি, বেগ ইকুয়াল টু আমরা কী জানি, আমরা জানি সরণ বাই সময়, ঠিক আছে। টোটাল সরণ কতটা, টোটাল সরণ হচ্ছে বাই কতটা সময় লাগছে তার জন্য। তুমি বলো সে এই পয়েন্ট থেকে শুরু করেছে, সে এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, START, স্টার্ট বলে লিখলাম, আর এইখানে গিয়ে সে এন্ড করেছে। আমরা সরণ বলতে কী জানি, স্টার্টিং আর এন্ড পয়েন্টের মধ্যে দূরত্বকে আমরা সরণ জানি। তার মানে সে সরণ কতটা করেছে, সে সরণ করেছে এইখান থেকে এক্স্যাক্টলি এখান থেকে এইটুকু সে সরণ করেছে। তাহলে এই টোটালটা যদি 240 হয়, এটুকু যদি 140 হয়, তাহলে এইটুকু কত, 100। তোমার টোটাল সে স্মরণ করেছে কতটা, 100 টোটাল স্মরণ করেছে। আর টাইমটা কত লেগেছে, 2 মিনিটটা টাইম লেগেছে, যেতে 1 মিনিট, আসতে 1 মিনিট, সো 2 মিনিট। তাহলে তার গড় বেগ কত হবে, 50 মিটার পার মিনিট হবে কিন্তু অ্যান্সার এখানে, ঠিক আছে। 50 মিটার পার মিনিট আছে এখানে, হ্যাঁ অ্যান্সার এখানে আছে। এই কোশ্চেন্সটা হয়তো মিটার পার সেকেন্ডে ছিল, তখন তোমাকে কী করতে হতো, 1 মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে অঙ্ক করে করতে হতো, ঠিক আছে, একটু জটিল হতো। বাট এই টাইপের অঙ্ক আগের দিনও দিয়েছে, আজকেও দিয়েছে, এবং প্রত্যেকটা শিফটে দিচ্ছে, ঠিক আছে। কখনও কেউ সাইকেল চালাচ্ছে দিচ্ছে, কখনও কেউ সাঁতার কাটছে দিচ্ছে, কখনও কেউ এমনি হাঁটছে দিচ্ছে। এই টাইপটাকে একবার মাথায় রেখো, গড় বেগ বললে সরণ বাই সময় হয়। এখানেই যদি বলতো গড় গতিগত, মানে অ্যাভারেজ স্পিড কত, ঠিক আছে, তাহলে আমরা কী করতাম, তাহলে আমরা করতাম টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল দূরত্ব বাই টোটাল সময়, সময় কত হলে টোটাল টাইম, ঠিক আছে, এইটা আমরা করতাম। তখন অ্যান্সার কী আসতো, তখন অ্যান্সার আসতো টোটাল ডিস্ট্যান্স কী হয়েছে, প্রথমে 140 গেছে, তখন স্টার্টিং আর এন্ডিংয়ের কোনো ব্যাপার নেই, যোগ করতে হতো, 140 মিটার গেছে আর এদিকে 240 মিটার এসছে, তো টোটাল কী হবে, 380 মিটার অতিক্রম করেছে ক মিনিটে, 2 মিনিটে, তখন এইটা আমাদের অ্যান্সার হতো। অর্থাৎ 190 মিটার পার মিনিট অ্যান্সার হতো। সেকেন্ডে করলে সেকেন্ডে আমাদের কনভার্ট করতে হতো, কারণ 2 দিয়ে এটাকে কাটলে 190 মিটার পার মিনিট, তখন আমাদের অ্যাভারেজ স্পিড হতো। তো গতির ক্ষেত্রে আমরা টোটাল দূরত্বকে নেই, মানে মোট যোগ করে বাই তলায় টোটাল টাইম দিয়ে গুণ করে দিই, কারণ যেতে ভাগ করে দিই, টোটাল যেতে 1 মিনিট, আসতে 1 মিনিট, সো টোটাল 2 মিনিট। এখানে 2 মিনিটই থাকে, কিন্তু স্মরণটা আমরা নিই, ঠিক আছে। এই দুটোর মধ্যে পার্থক্যটা ভালো করে বুঝে করবে, নইলে কিন্তু খিচুড়ি পাকিয়ে যাবে। চলো পরেরটাতে। এটা আজকে সেকেন্ড শিফটে এই টাইপের একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, যদি কোশ্চেন্সটাকে আমি আরেকটু জটিল করে দিয়েছি। দেখো খাদ্য স্তর, এই হচ্ছে আমাদের খাদ্য স্তর, আমরা জানি এভাবে আঁকতে হয়। প্রথম স্তরে আমাদের থাকে প্রডিউসার, মানে উদ্ভিদ। তো বলছে প্রথম স্তরে এটা হচ্ছে ধরো 200 জুল শক্তি উৎপন্ন করেছে। তো আমরা জানি যখন এর পরের স্তরে যাবে তখন এর 10% যাবে। তাহলে এর 10% কত, সেটা হচ্ছে 20 জুল, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট খাদকের স্তর। এ যখন পরের স্তরে যাবে, ঠিক আছে, পরের স্তরে যাবে, ঠিক আছে। দেখো এই থার্ড স্তর মানে এটা থার্ড খাদ্য স্তরের কথা বলা হয়েছে, ঠিক আছে। তখন এটার পরের স্তরে যাবে, মানে এর যখন এই স্তরে গেল ফার্স্ট 20 জুল, এখান থেকে যখন পরের স্তরে যাচ্ছে তখন কী হবে, এর 10% নিয়েও যাবে। তখন কী করবে, 10% নিয়ে যাবে, মানে কত হবে, 2 জুল হবে, ঠিক আছে। এর 10% মানে কত, 2 জুল, ঠিক আছে। এর পরের স্তরে যাবে যখন, তখন কী হবে, এর 10% নিয়ে যাবে। তাহলে থার্ড স্তর কোনটা, একদম উপরের স্তরটাকে আমরা থার্ড খাদ্য স্তর বলি। তৃতীয় খাদ্য স্তর কোনটা, একদম উপরের স্তর, ঠিক আছে, এতে প্রডিউসার। বাকি এই তিনটে তো খাদ্য স্তর, ফার্স্ট সেকেন্ড থার্ড, তো এটা তৃতীয়। এখানে কী হবে, এর 10% নিয়ে যাবে, এর 10% কী হবে, 0.2 জুল, ঠিক আছে। তো কারেক্ট আনসার এখানে কী হবে, 0.2 জুল উইল বি দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলাম। চলো
আচ্ছা, আরেকটা জিনিস বলি, এইটার কিন্তু তোমাদের বাংলা আর ইংলিশে একটা পার্থক্য আছে। এটার বাংলা ইংলিশে একটু পার্থক্য আছে। তোমরা করে নাও যে এটা তোমাদের ইন আ ট্রপিক লেভেল হবে না, ইন দ্য ফার্স্ট ট্রপিক লেভেল হবে। এটা 200 জুল হবে। আর এটা হবে ইন দ্য নেক্সট লেভেল নট, এটা থার্ড ফুড লেভেল, ঠিক আছে, বা কনজিউমার লেভেল, এই তোমাদের হবে। কনজিউমার লেভেল মানে খাদ্য স্তর, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের হবে, এটা তোমাদের এইটা বললে ইংলিশটা ঠিক হবে, ঠিক আছে। চলো নেক্সট। সলিনয়েডের ভিতরে দেখো, এইটা হচ্ছে সলিনয়েড। এরকম যদি তার পেঁচিয়ে পেঁচিয়ে তুমি করো, সলিনয়েড হবে। এর ভিতরে তুমি যখন নরম লোহাকে ঢোকাচ্ছ, তখন এটা কী দেবে তোমাকে? একটা অস্থায়ী চুম্বক দেবে এবং এটা একটা তড়িৎ চুম্বক দেবে। এবং এর যে তড়িৎ শক্তি, সেটা তড়িৎ কতটা দিচ্ছ তার সঙ্গে সমানুপাতিক আকারে কাজ করে, ঠিক আছে। তড়িৎ তুমি কতটা দিচ্ছ, কতটা তড়িৎ তুমি দিচ্ছ, তার সঙ্গে কী করে, এটা সমানুপাতিক আকারে তোমাদের কাজ করে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? তো অ্যান্সার আমাদের কী হবে? অস্থায়ী এবং তড়িৎ চুম্বক হবে এটা। দেখো, যারা চাইছো আমাদের সায়েন্স ব্যাচ নিতে, খুব ডিটেলসে পড়ানো হচ্ছে, ঠিক আছে, একদম ডিপ ডাউনে পড়ানো হয় ডিটেলসে। যারা চাইছো আমাদের সায়েন্স ব্যাচ নিচ্ছে, তারা একটা কাজ করো, 499 দিয়ে তোমরা এই ব্যাচটাকে নিতে পারো। এটা হচ্ছে টার্গেট 2026, এটা ফেব্রুয়ারি মাসে সদ্য স্টার্ট হয়েছে, একদম একদম মানে ব্র্যান্ড নিউ কোর্স। এবং এতে টোটাল 40টা ভিডিও এখন অবধি দেওয়া হয়ে গেছে। তোমরা যারা পেমেন্ট করবে তারা এই ভিডিওগুলো সবই পেয়ে যাবে, ঠিক আছে, প্রথম কথা। আর আরেকটা একটা ব্যাপার, এটা ভিওডি প্লাস লাইভ। এই ভিওডি শব্দের অর্থ কিন্তু ওল্ড ভিডিও নয়। ভিওডি শব্দের অর্থ হচ্ছে আমি যখন লাইভ দিতে পারবো না, তখন আমি রেকর্ড করে তোমাদের দেবো। যেহেতু আমার এখন ব্রঙ্কাইটিস ছিল মাঝখানে, সো আমি কী করেছি, প্রচণ্ড কাশি আসার দরুন এখন মাঝে মাঝে ভিডিও আমি রেকর্ড করে দিচ্ছি। সো ভিওডি মানে হচ্ছে ওইটা, ঠিক আছে। আর কুপন তোমরা ইউজ করবে 301, কারণ 800 টাকার ব্যাচ আছে এটা। কুপন ইউজ করলে তবেই এটা 499 টাকা তোমরা পেয়ে যাবে। যারা ওল্ড স্টুডেন্ট, বিক্রম ব্যাচ 1-এর, বিক্রম ব্যাচ 2 চলছে, 1-এর যারা স্টুডেন্ট, তারা আরও 99 টাকা ছাড় পাবে। তো তাদের জন্য তাদেরকে গ্রুপে আমি স্পেশাল কুপন দিয়ে দেবো। ওই কুপনটা তাদের জন্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, অন্য কেউ কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারবে না। আর যারা নতুন স্টুডেন্ট আছো, তারা 800 টাকার ব্যাচ 499-এ তোমরা পেতে পারবে, ঠিক আছে। 301 কুপন ইউজ করলে এটাই কমে তোমাদের 499 হয়ে যাবে। ওকে, এই হচ্ছে টোটাল ব্যাপার। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আরেকটা ছোট্ট কথা, এই ব্যাচটা ছাড়াও আমাদের আরেকটা ব্যাচ আছে, সেটা হচ্ছে আমাদের ম্যাথ প্লাস সায়েন্স ব্যাচ। মানে এর সাথে ম্যাথ অ্যাড হবে। যদি এর সাথে ম্যাথ অ্যাড করে নাও, তখন এই ব্যাচটার কিন্তু প্রাইস হয়ে যাবে 799, ঠিক আছে। এবং এটা কমিয়েই, মানে এটা 1199 টাকার ব্যাচ, সেটাকে কমিয়েই তোমাদের 799-এ ডাইরেক্ট রাখা আছে। সেখানে কোনো কুপন ইউজ করতে তোমাকে হবে না। কিন্তু শুধু সায়েন্সের ব্যাচ নিলে তোমাদের 499-এ তোমাদের চলে আসবে, ঠিক আছে। চলো নেক্সট। পরের প্রশ্ন কী বলছে দেখো, বলছে যে অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে CH3COOH, এই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এর সাথে যখন তুমি ইথানলকে মেশাচ্ছ, ইথানল, এই যে অ্যালকোহল লেখা আছে না, অ্যালকোহল মানে এখানে বেসিক্যালি ইথানল, তখন C2H5OH, এটা হচ্ছে ইথানল, ঠিক আছে। যখন মেশাচ্ছ এবং সেটাকে যদি কনসেন্ট্রেটেড H2SO4-এর মধ্য দিয়ে তুমি যদি এই বিক্রিয়াটা ঘটাও, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে ইথাইল অ্যাসিটেটকে পাবে। কোথায় গেল? এই যে এই ইথাইল অ্যাসিডের হচ্ছে সুগন্ধি একটা, এটাকে এস্টার বলা। এই যে সংকেত হয়, সেটা হচ্ছে কী হয়, বেসিক্যালি এই এইচটা উঠে যায়, যে এই এইচটা উঠে যায়, উঠে গিয়ে C2H5টা অ্যাড হয়ে যায় এখানে। তো CH3COO C2H5 কী হয়েছে, এখান থেকে এইচ বেরিয়ে যাচ্ছে, তার জায়গায় এই পোর্শনটা অ্যাড হয়ে যাচ্ছে। আর থাকে কি এইটা, ঠিক আছে, এইটা তো থাকে, এই যে এইটা, তাহলে দুটো এইচ, একটা এইচ বেরিয়ে যাচ্ছে, আর এখানে একটা OH-এর এইচ আছে, তো H2 তৈরি করছে, একটা অক্সিজেন আছে, তো অক্সিজেন তৈরি করছে, এটাকে একটা অক্সিজেন পড়ে আছে। সেখানে এই যে ব্যাটার তৈরি হলো, এটাই হচ্ছে এস্টার বা ইথাইল অ্যাসিটেট, ঠিক আছে। ইথাইল কেন বলা হয়? কারণ এইটাকে আমরা, এই যে এটাকে আমরা অ্যাসিটিক অ্যাসিডই বলি, বা আমরা ইথানোইক অ্যাসিডও বলি, ঠিক আছে। সেটা তার উপর বেস করে এটা আসে। তো H2O উৎপন্ন হয় এবং তার সঙ্গে এস্টার উৎপন্ন। তো কারেক্ট আনসার কী হবে আমাদের? এইটা। পরীক্ষায় ছিল এস্টার প্লাস ওয়াটার, এটা আমাদের পরীক্ষায় অপশান হিসেবে ছিল। যারা ব্যাচ নিতে চাইছো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের যদি ডিটেলস জানার দরকার হয়, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ছোটোখাটো ডিটেলস আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, ভ্যালিডিটি বা ইত্যাদি, এনটিভি, টোটালি এনসিআরটির ওপর কোর্স, আমরা এনসিআরটি ছাড়া পড়াই না, ঠিক আছে। তো অ্যামোনিয়াম সালফেটের আণবিক ফর্মুলা কি? দেখো, অ্যামোনিয়াম সালফেটের প্রথমে ফর্মুলা জানো, NH4 এই তোমার অ্যামোনিয়াম সালফেটের ফর্মুলা। এনের যে হয় সেটা হয় তোমাদের 14, ঠিক আছে। হাইড্রোজেনের একটা এক করে হয়, এখানে আছে 4, ঠিক আছে। এবার দেখো, 4 তো আছে, কিন্তু বাইরে 2 আছে, এর সঙ্গে 2 ইন্টু হবে, এর সঙ্গে 2 ইন্টু হবে। সালফারে কত হয় তোমাদের? 32। অক্সিজেনের একটা 16 হয়, ইন্টু তোমাদের 4, কারণ 4টে আছে। তো টোটাল কত হচ্ছে? 14 দুগুণ 28, 4 দুগুণ 8, এটা হচ্ছে তোমাদের 32, এটা তোমার 4 × 64। টোটাল যোগ করলে তোমরা অ্যান্সার পাবে। তো
তো 32 প্লাস 8 মানে 40, 40 আর এটা হয় 104, তাই তো? 104, ঠিক আছে। 104 আর 28, আমার লাস্টে আমাদের 8 থাকতে হবে। কী হলো ব্যাপারটা? ও 104, তো সরি, 104 আর 28, সেটা হবে তোমাদের 132, 132 ইউনিট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো। এটা আমাদের লাস্ট প্রশ্ন, বলছে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে কোনটা সঠিক? ঠিক আছে, তো দেখো ভালো করে বুঝবে আয়নিক বন্ধন কি, যেমন NaCl, ঠিক আছে, NaCl, Na প্লাস Cl মাইনাস, Na একটা ইলেকট্রন ছাড়বে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ এখানে ইলেকট্রনের কী হয়, পার্মানেন্ট এপার ওপার হয়, এর থেকে একটা ইলেকট্রন এখানে পার্মানেন্টলি চলে যায় এবং এর বন্ধন একদম পার্মানেন্ট হয়, মারাত্মক স্ট্রং বন্ধন হয়। তো আয়নীয় বন্ধনে ইলেকট্রন ভাগাভাগি হয় না, শেয়ারিং হয় না। আয়নীয় বন্ধনে ইলেকট্রন আদান প্রদান হয়, ইয়েস এটা কারেক্ট। সমযোজী বন্ধন কি, যেমন CH4, ঠিক আছে, এখানে কী হয়, কার্বন 4টে হাইড্রোজেনের সাথে কী করেছে, তার ইলেকট্রন শেয়ার করেছে, মানে ভাগাভাগি করেছে। তো কারেক্ট আনসার এইটা হবে, আয়নীয় বন্ধনে ইলেকট্রন আদান প্রদান হয় আর সমযোজী বন্ধনে ইলেকট্রন ভাগাভাগি হয়, একে ইংলিশে বলা হয় শেয়ারিং। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই 30টা প্রশ্ন তোমাদের ছিল, যদি এই প্রশ্নটা একটু বড় আকারে ছিল, ঠিক আছে, কিন্তু ওই যে তোমাদের যেটা বললাম ওইটা একটু মাথায় রেখো, ওই যে মেয়েটি সাঁতার কেটে যাচ্ছে, ওই ধরনের প্রশ্ন কিন্তু ব্যাপকভাবে দিচ্ছে, তো স্মরণ বাই টাইম কিন্তু তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, এগুলো ভালো করে মাথায় রেখো। ওকে, থ্যাংক ইউ। PDF তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রাম লিঙ্ক তোমাদের নিচে ডিসক্রিপশনে আছে। এটাও আমি তোমাদের একটা হোয়াটসঅ্যাপ লিঙ্কও দিয়ে রাখছি। একটা কথা বলি, যারা কোনো গ্রুপে আমার আছো তারা দয়া করে নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে না, কারণ একই মেটেরিয়াল বারবার পাবে, ফালতু হয়ে যাবে, ঠিক আছে। যারা আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, সেটা বহু পুরনো নয়, 2024-25-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কেউ থাকো, যেমন যারা পেড গ্রুপে আছো, তারা দয়া করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করবে না। যারা আমার টিম WB এক্সাম পোর্টাল বলে যে মেন গ্রুপ আছে, সেখানে যারা আছো, তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করবে না, ঠিক আছে, ওকে। এছাড়া যারা পুরনো গ্রুপে আছো, মানে 2018-এর গ্রুপে আছো, 2019-এর গ্রুপে আছো, বা 2020-এর গ্রুপে আছো, বা 2022-এর গ্রুপে আছো, তারা জয়েন করতে পারো, কারণ ওই গ্রুপগুলো পুরনো হয়ে গেছে, মানে ওখানে আপডেট তেমন একটা দেওয়া হয় না, ঠিক আছে। এখানে জয়েন করার পর, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করার পর ওই গ্রুপগুলোকে ছেড়ে আসবে, কিন্তু দয়া করে সব গ্রুপে জয়েন হতে যেও না, কারণ একই মেটেরিয়াল বারবার পাবে, তোমার বারবার নোটিফিকেশন আসবে, তোমার মাথা যন্ত্রণা করবে, ঠিক আছে, ব্যাপার হচ্ছে এই। ওকে, থ্যাংক ইউ। আর চাইলে টেলিগ্রামে তোমরা জয়েন করতে পারো।